21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় হলো, সেখানেও আসলে তারেক রহমান সহ লুৎফুর রহমান বাবু সহ সব আসামি খালাস পেয়ে গেলেন। ভালো কথা। আমার আসলে প্রশ্ন এখানে যে তাহলে এই যে 24 জন মানুষ মারা গেলেন, এত শতাধিক মানুষ আহত হলেন, কেউ কি এর জন্য দায়ী না, বা দায় দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের উপর পড়বে। এবং আরো ছোট করে দেখলে এই দায় দায়িত্ব পুরোটাই ডক্টর ইউনূসকে বহন করতে হবে। একটা স্পেশাল রিমার্ক, এই মিটিং এ একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না, তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন। এরকম কিছু কি আসলে হয়েছে? আর যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো তাহলে আওয়ামী লীগ সারা দেশে 10টা আসন পাইতো কিনা আমার সন্দেহ আছে। এটা রিয়েলিটি। কিন্তু যতই দিন গেছে ডক্টর ইউনূসের যে কুশাসন, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই 24 মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে বলছেন, আমি কোট করি, লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই, কিন্তু এফআইআর পুলিশ কর্মকর্তা যিনি মামলাটা করেছেন, যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন, তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেইল উনি লিখেছেন। কোথায় শুনলেন? উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন? সরাসরি হাসিনা সরকারের বিরোধিতা করে, সরাসরি আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে, আপনি যদি খুঁজে পান পড়ে দেখেন কি লিখছে সে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নাই, একটাও নেই। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এই 24 মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে বলছেন, আমি কোট করি, নির্দোষীদের বের করা হবে না, তাদের বিচার হবে না, মানে এটাই কি এখন নিয়তি? তাহলে না, দেখেন এখানে অনেকগুলি বিষয় কাজ করছে। কিন্তু যে গ্রাউন্ডে হাইকোর্ট এই মামলার বিচারিক আদালতের মামলাটাকে খারিজ করে দিলেন, গ্রাউন্ড মোটামুটি গ্রহণযোগ্য গ্রাউন্ডটা হলো যে আপনার মানে অধিকতর তদন্ত, যেটা সেই তদন্তের মাধ্যমে বিচারিক আদালত এটাকে করেছে, বিচার করেছে। তো অধিকতর তদন্ত মানে একজন মনে করেন মুক্তি হান্নান, সে 4 বছর পরে আবার আরেকটা নতুন করে সে 164 করছে আর কি। তো এটা তো আসলে 4 বছর তো সে পুলিশের কাস্টডিতে ছিল। 4 বছর পরে যখন নতুন করে সে আবার সাক্ষ্য দিল, নতুন করে জবানবন্দি দিল, তো এটা নিয়ে কিন্তু সন্দেহ হতেই পারে। এবং অনেক আসামি বলেছেন যে তাদেরকে মারামারি। এখন এটা বাংলাদেশের তো একটা পুরনো মানে পলিসি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্য এবং মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায়। যেমন যখন বিএনপি ছিল, এই ঘটনা ঘটলো কবে? 2004 সালে। তারপরে তারও 2 বছর বিএনপি ছিল। বিএনপি 2 বছরে কি করেছে? এবং বিএনপি 2 বছরে জজ মিয়াকে ক্রিয়েট করেছে। এবং এই জজ মিয়াকে তখন তো বিএনপি তখন যা দেখতাম আমরা যে জজ মিয়াই সত্য, উনি সবাইকে মেরেছেন। তারপরে আওয়ামী লীগ আমল আসলো, তারপরে প্রথম আসলো তত্ত্বাবধায়ক আমল, ওনারা আবার এটা নতুন করে তদন্ত করলেন। আওয়ামী লীগ আমল আসলো, আওয়ামী লীগ আবার করলেন, তখন আমার জজ মিয়া ইনোসেন্ট হয়ে গেল। তাহলে যে নাকি সবগুলো অপরাধের মূল, সেই ইনোসেন্ট হয়ে গেল কিন্তু। এবং ইনোসেন্ট হওয়ার পর তারা আবার নতুন করে এখানে আনলো, এখানে মুক্তি হান্নানকে আবার নিয়ে আসলো, আইনে তার সঙ্গে তার বক্তব্য নিল, অমুক নিল, তমুক নিল, অনেক কিছু। মানে আনফর্চুনেটলি বলে ফর্চুনেটলি বলে, এগুলো 2টা মামলা কিন্তু, একটা হলো অস্ত্র মামলা, আর একটা হলো আপনার হত্যা মামলা। আমি 2টা মামলার টোটাল রায় টাইম পড়েছি, যেটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত কৌতূহল থেকে পড়েছি। কিছু কিছু ক্ষেত্রে এটা আমাকে পলিটিক্যালি বায়াস মনে হয়েছে। রাইট, নির্বাচিত সরকার আসলে প্রসিকিউশন টিম এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না, তাই হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কতদূর করতে পারবো, কিছু কাজ শেষ করতে হবে আর কি। মানে সেই জন্য তার ফলে যতটা নিখুঁতভাবে কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি করতে পারবো না, এই হচ্ছে তার বক্তব্য। মানে পরের সরকার আসলে আবার বদলে যাবে, ফলে হ্রাস করে এই জন্য কিছুটা কাজ করে যেতে হবে, সেটি নিখুঁত হোক বা খুঁতযুক্ত হোক। মানে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় হলো, সেখানেও আসলে তারেক রহমান সহ লুৎফুর রহমান বাবু সহ সব আসামি খালাস পেয়ে গেলেন। ভালো কথা। আমার আসলে প্রশ্ন এখানে যে তাহলে এই যে 24 জন মানুষ মারা গেলেন, এত শতাধিক মানুষ আহত হলেন, কেউ কি এর জন্য দায়ী না, বা দায়ী? হত্যা মামলার ব্যাপারে বিচারকরা সবসময় খুবই কেয়ারফুল থাকেন যে ওনারা 100% যদি ওনারা কনফার্ম না হন যে অপরাধটা করেছেন, তাহলে তাকে ওরা শাস্তিটা দেন না। এটা হত্যা মামলা নিয়ম। তাহলে এখানে যদি খুঁত থাকে, যদি প্রসিকিউটর নিজেই বলেন যে খুঁত থাকবে, খুঁত থাকলে পরে কিভাবে মানে সাজাটা হবে? নাকি সাজা পূর্ব নির্ধারিত? যদি সাজা পূর্ব নির্ধারিত হয় তাহলে খুঁত থাকলে সমস্যা কি? যেমন আগে যে মামলাগুলি হয়েছিল, আমি আপনাকে উদাহরণের জন্য বলি, আওয়ামী লীগ আমলে যে আপনার ট্রাইব্যুনালে যে মামলাগুলি হয়েছিল, যে যুদ্ধ মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছে। ডেভিড বার্গম্যান উনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই মামলাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে না, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে না, কিন্তু প্রশ্নগুলি করেছিলেন।
এবং উনি কিন্তু এবারে মামলা নিয়েও একই রকম কথাবার্তা বলছেন, ওই একই কথা বলছেন। আবার তখন খোদ চিফ প্রসিকিউটরই বলছেন। জি, হ্যাঁ, তখন তাজুল ইসলাম সাহেবের আগের মামলাগুলিতে সে কিন্তু আবার সরকার পক্ষে না, বিরোধী পক্ষে ছিল। এই সমস্ত যারা যারা মারা গেছে তাদের পক্ষে ছিল। তখন উনি যেভাবে কথা বলেছেন, এখন আবার উল্টা কথা বলছেন। মানে একটা এটা একটা মানে খুব ফানি ব্যাপার যে এই ট্রাইব্যুনালের একসময় যিনি বিরোধী পক্ষের উকিল ছিলেন, উনি এখন সরকার পক্ষে উকিল হয়ে গেছেন। তার মানে ভাই সরকার চেঞ্জ হয়ে গেছে। আমাদের ট্র্যাজেডি হলো যে সরকার চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরেন আপনার ডক্টর ইউনূসের যে মামলাগুলি চলছিল, একদম শেষ মুহূর্তে এসে মানে 4 তারিখে সম্ভবত মানে ডক্টর ইউনূসের কিন্তু একটা মানে 666 কোটি টাকা মামলাতে কিন্তু ওনার সাজা হয়েছিল। ওনাকে 665 কোটি টাকা ট্যাক্স জমা দিতে হবে। মামলা রায় হয়ে গেছে, কিন্তু রায় হয়ে যাওয়ার পর যখন সেই রায়টা লিখতে হবে, সেই রায়টা লিখতে হবে, ততদিনে সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন সরকার পরিবর্তন, ডক্টর ইউনূস সরকার প্রধান, এখন ওই বিচারক ওই রায়টা লিখতে চাচ্ছে না। এই রায়টা সে মানে লিখতে সে মানে ই করছে, বিব্রত বোধ করছে, এবং সে রায়টা লিখলো না, এবং ওই মামলা পরে প্রত্যাহার হয়ে গেল। ওই মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? যদি সরকার পতনটা 2 সপ্তাহ দেরি হতো, তাহলে ডক্টর ইউনূসকে কিন্তু 665 কোটি টাকা দিতে হতো ভাই। হিসাব কিন্তু সিম্পল। মানে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে? সুনির্দিষ্টভাবে তাদের অপরাধটা কি? ওখানে যারা উপস্থিত ছিলেন এরকম একাধিক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে আমি পড়েছিও। সেটা হলো লতিফ সিদ্দিকী সাহেব ওখানে কোনো কথা বলার সুযোগই পান নাই। কার্জন সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, উনি বক্তৃতা দেওয়ার পরেই মব ওখানে ঢুকে গেছে। লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই, কিন্তু এফআইআর এ পুলিশ কর্মকর্তা যিনি মামলাটা করেছেন, যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন, তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেইল উনি লিখেছেন। কোথায় শুনলেন? উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন? উচিত ছিল কি? আপনার কমন সেন্স কি বলে? আপনি ভিডিওগুলো দেখেন, তারা কি ভঙ্গিতে মানুষকে গালাগালি করছে। তো তারা তো লোকে অনুপ্রবেশকারী, ধরা উচিত ছিল তাদেরকে। কিন্তু যারা নাকি তাদের অনুপ্রবেশের মাধ্যমে যারা নাকি মবের শিকার হলো, আপনি তাদেরকে ধরে নিয়ে গেলেন। তারা যদি ষড়যন্ত্রকারী হয়, তারা যদি আসলে যদি সন্ত্রাস বিরোধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে থাকতো, তাহলে আপনি তখনই মামলা করতেন। 12 ঘন্টায় থানায় বসে রাখছেন, আর আপনি নেওয়ার সময় বলে দিচ্ছেন আপনাদের নিরাপত্তার জন্য নিয়ে যাচ্ছি আমরা, এবং 12 ঘন্টা বসায় রেখে তারপরে মামলা করছে। তার মানে কি? মামলাটা কিন্তু উপরের থেকে বলা হয়েছে এই মামলাটা করা হোক। তার মানে এই মামলার সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সরাসরি ভূমিকা আছে। ডক্টর ইউনূস সরকার চেয়েছেন বলেই এই মামলাটা হয়েছে। এখন সরকারের কে চেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু যেই চান দায় দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের উপর পড়বে। এবং আরো ছোট করে দেখলে এই দায় দায়িত্ব পুরোটাই ডক্টর ইউনূসকে বহন করতে হবে। উনি শান্তিতে নোবেল পেয়েছেন না, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। ওনার এই শান্তির যে সফেদ পাঞ্জাবি, সফেদ জামা, এখানে এই দাগটা পরবর্তী সময়ে জলজল করবে, ওনার মৃত্যুর পরেও জলজল করবে। এই স্ট্যাটাস গুলো উনি যা লিখেছে, একমাত্র আসিফ নজরুল ছাড়া এই পুরো সরকারের অন্য কোনো ব্যক্তি এই ধরনের পোস্ট দিতে পারতো না। সরাসরি হাসিনা সরকারের বিরোধিতা করে, সরাসরি আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে, আপনি যদি খুঁজে পান পড়ে দেখেন কি লিখছে সে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নেই, একটাও নেই। এখন এরা হয়েছে বিপ্লবের ধারক বাহক, বিপ্লবের পতাকা নাকি এদের হাতে, এরাই বিপ্লবের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। আর যারা এখানে জীবনের রিস্ক নিয়ে তখন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারা এখন জেলে পড়তেছে। এই হলো বাংলাদেশের উন্নতি। জাতীয় পার্টিকে তাকে মানে জাতীয় পার্টিকে যার দোষ, স্বৈরাচারের দোষ হিসাবে আখ্যায়িত করা হচ্ছে, সেই সরকার প্রধান, স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা, তিনি বলেছিলেন জাতীয় পার্টিকে জিন্দা লাশ। জাহাঙ্গীর কবির নানকের সাথে একটা ফোন আলাপে, আপনি শুনেছেন কিনা জানি না, সেখানে জিন্দা লাশ হিসাবে আখ্যায়িত করছেন জাতীয় পার্টিকে। সেই মানে তিনি যেখানে জিন্দা লাশ হিসাবে আখ্যায়িত করছেন, সেই সময় যখন তাদের এমপিরা আছে সংসদে, বা তাদের একটা মানে এক ধরনের একটা ক্ষমতা হয়তো আছে জাতীয় পার্টির। এখন যখন জাতীয় পার্টির চাপে আছে, তখন সেই জিন্দা লাশকে নিয়ে এত টানাটানি, মানে তাদেরকে নিষিদ্ধ করার জন্য এত টানাটানি কেন? আমাদের সামনে একটা নির্বাচন হতে যাচ্ছে, 5 মাস পরে নির্বাচনটা হবে। এই নির্বাচনে এই দেশের প্রধান দুইটা, যত কিছু বলেন ভাই, দেশের রাজনৈতিক দল হলো দুইটা এখনো, আওয়ামী লীগ আর বিএনপি, প্রধান দুইটা রাজনৈতিক দল। আর দ্বিতীয় স্তরের রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি এবং জামাত ইসলাম। এটা সেই 90 সাল থেকেই এই বাস্তবতা আমরা দেখছি। তো সেই বাস্তবতার মাথার দুইটা রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দল নাই। তো এই যে নাই,
দল নাই, দলের মাথার লোকগুলি খারাপ, করাপ, চোর, ডাকাত সব আছে, সবগুলিকে আপনি জেলে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দলটাকে ইলেকশনই করতে দিচ্ছেন না। না দিচ্ছেন কেন? এক ধরনের ভীতি কাজ করছে সবার মধ্যে যে যদি কিছু হয়ে যায়। দেখেন, আমি একটা কথা আপনাকে বলি সরাসরি, দেখেন আপনি গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যদি অগাস্টের 3 মাস পরে একটা ইলেকশন হইতো, আওয়ামী লীগের পক্ষে কয়টা আসন পাওয়া সম্ভব হইতো আমি জানি না। আমার মনে হয় না সারা দেশে আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা তখন ছিল। আওয়ামী লীগের লোক যদি আওয়ামী লীগকে অপছন্দ করতো, মানে তারা আওয়ামী লীগের লোকজনের হাতে আওয়ামী লীগের লোকজন মারা গেছে, অত্যাচারিত ছিল তারা। তারাও কিন্তু সরকার আওয়ামী লীগ সরকারকে পছন্দ করতো না। যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা হতো, তাহলে আওয়ামী লীগ সারা দেশে 10টা আসন পাইতো কিনা আমার সন্দেহ আছে। এটা রিয়েলিটি। কিন্তু যতই দিন গেছে, ডক্টর ইউনূসের যে কুশাসন, ডক্টর ইউনূস শাসন দেশ চালাতে পারে নাই। যতই দিন গেছে, ইউনূসের এক একটা আকাম কুকামের কারণে, অযোগ্যতার কারণে মানুষ এক পর্যায়ে টায়ার্ড হয়ে গেছে। অনেককে বলতে শোনা গেছে যে চুরি করুক, যাই করুক, তাও তো তারা কিছু কাজ করছে, তাতে কোনো কাজও করতে পারছে না। একটা স্পেশাল রিমার্ক, এই মিটিং এ একটা স্পেশাল রিমার্কের মধ্যে দেখছি যে বর্তমান আর্মি চিফ থাকলে ফেয়ার ইলেকশন সম্ভব না, তাকে রিপ্লেস করা না হলে প্রধান উপদেষ্টা দায়িত্ব কন্টিনিউ করবেন। এটা ইংরেজিতে আছে, আমি বাংলায় করে বলছি। মানে এরকম কিছু কি আসলে হয়েছে? আর এরকম কিছু হলে আসলে কে টিকবেন, মানে ডক্টর ইউনূস নাকি জেনারেল ওয়াকার? এটা আসলে নোট আছে কিনা আমি জানি না। আমি কোনো মিডিয়াতে মানে দেখিও নাই। যদি বিচ্ছিন্ন ভাবে কেউ বলে থাকে, তার সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে। আর যেটা সত্যতা নিয়ে আমার নিজেরই সন্দেহ আছে, সেটাকে সত্য করে তো মন্তব্য করাটা আরো রিস্কি। একটা অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ডক্টর ইউনূসই করতে পারবেন না। এটা অন্য কারোর উপর দায় চাপানোর দরকার নেই, অন্য কাউকে বলে অজুহাত দেওয়ার দরকার নেই। এটা ডক্টর ইউনূস হিমসেলফ পারবেন না। পারবেন না এই কারণে, উনি হয়তো করবেন নির্বাচন, উনি বলছেন আমি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবো জাতিকে। পারবেন না উনি পারবেন না এই কারণে যে উনি নিজেই তো পক্ষপাতদুষ্ট ব্যক্তি। যে লোকের আমরা যে নিরপেক্ষ নির্বাচন কখন আশা করি? আমরা তখন আশা করি যখন আমরা ভাবি যে এই লোকটা যে ইলেকশন করতেছে, ওনার কোনো দলের প্রতি কোনো ধরনের পক্ষপাত নাই, উনি নিজের কোনো দলের সঙ্গে নাই, ওনার নিজের কোনো দল নাই, এবং উনার কোনো স্বার্থ নাই। এখানে তো ওনার নিজের দল একটা আছে, এনসিপি যে ডক্টর ইউনূসের দল, এটা বাংলাদেশের সবাই জানে, এবং উনি ওরা জানাই দিচ্ছেন, একদম ডকুমেন্টেড। উনি এটা একটা পডকাস্টে, বিদেশি একটা পডকাস্ট, ইংল্যান্ডের একটা পডকাস্টে উনি বলেছেন এই কথাটা। তো ফিনান্সিয়াল টাইমস কিন্তু বলেছেন যে এটা উনি ওনাদেরকে বলছেন তোমরা একটা দল করো, বলেন না? বলছেন তো। যেখানে উনার দল আছে ইলেকশনে, সেখানে উনি যদি প্রধান থাকেন, সরকার প্রধান থাকেন, ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না রে ভাই। এখনই তো আপনি আমাকে বলেন, এনসিপি এখন ওনাদের প্রথম প্রধান 3টা দলের মধ্যে এনসিপি। কোন বিবেচনায়? এনসিপি কি ইসলামী আন্দোলনের চেয়ে বেশি ভোট পাবে? চ্যালেঞ্জ। এনসিপি কি জাতীয় পার্টির চেয়ে বেশি ভোট পাবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পাবে কিনা দেখেন। পাবেই না। আপনার জাতীয় পার্টি কোনো মিটিংয়ে ডাকেন না, অথচ জাতীয় পার্টি আপনার নিষিদ্ধও করেন নাই। কিসের নিরপেক্ষ আপনি? বলেন আপনি আমাকে। আপনি কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছেন? এই গভর্নমেন্ট করছে? করে নাই তো। ঠিক আছে, আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, বাদ দিলাম। জাতীয় পার্টি তো আপনি নিষিদ্ধ করেন নাই, না করে তাকে আপনি কোনো মিটিংয়ে ডাকেন না। এই যে আপনার ঐক্যমত্য কমিশন হচ্ছে, 35টা পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে, যে 35টা নাম আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। সেখানে জাতীয় পার্টিকে আপনি কখনো ডাকেন না, কেউ ডাকেন না। বলেন কেউ ডাকেন না, আপনি একটা কারণ দেখাবেন। ওই কারণটা সবাই সমর্থন না করতে পারে, ওই কারণটা কি সার্বজনীন কারণ? ওই কারণটাকে দেশের সমস্ত পাবলিক পছন্দ করে, স্বীকার করে? কয় না তো। তাহলে আপনি আওয়ামী লীগের ব্যাপারে বলতে পারেন ওদের রাজনৈতিক কর্মকাণ্ড করছি, জাতীয় পার্টিকে আপনি ডাকেন না কেন? কোনো লজিক নাই, বলতে পারবেন না। হাইকোর্ট এই মামলার বিচারিক আদালতের মামলাটাকে খারিজ করে দিলেন। গ্রাউন্ড মোটামুটি গ্রহণযোগ্য। গ্রাউন্ডটা হলো যে আপনার মানে অধিকতর তদন্ত, যেটা সেই তদন্তের মাধ্যমে বিচারিক আদালত এটাকে বিচার করেছে। তো অধিকতর তদন্ত মানে একজন মনে করেন মুক্তি খান না, সে 4 বছর পরে আবার আরেকটা নতুন করে সে 164 করছে আর কি। তো এটা তো আসলে 4 বছর তো সে পুলিশের কাস্টডিতে ছিল। 4 বছর পরে যখন নতুন করে সে আবার সাক্ষ্য দিল, নতুন করে জবানবন্দি দিল, তো এটা নিয়ে কিন্তু সন্দেহ হতেই পারে। এবং অনেক আসামি বলেছেন যে তাদেরকে মারামারি মাইরা। এখন এটা বাংলাদেশের তো একটা পুরনো মানে পলিসি, যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেদনাদায়ক হলো, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সত্য এবং মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায়। যেমন যখন বিএনপি ছিল, এই ঘটনা ঘটলো কবে? 2004 সালে। তারপরে তারও 2 বছর বিএনপি ছিল। বিএনপি 2 বছরে কি করেছে?
এবং বিএনপি 2 বছরে জজ মিয়াকে ক্রিয়েট করেছে। এবং এই জজ মিয়াকে তখন তো বিএনপি তখন যা দেখতাম আমরা জজ মিয়াই সত্য, উনি সবাইকে মেরেছেন। তারপরে আওয়ামী লীগ আমার আসলো, তারপরে প্রথম আসলো তত্ত্বাবধায়ক আমল, ওনারা আবার এটা নতুন করে তদন্ত করলেন। আওয়ামী লীগ আবার আসলো, আওয়ামী লীগ আবার করলেন, তখন আমার জজ মিয়া ইনোসেন্ট হয়ে গেল। তাহলে যে নাকি সবগুলো অপরাধের মূল, সেই ইনোসেন্ট হয়ে গেল কিন্তু। এবং ইনোসেন্ট হওয়ার পর তারা আবার নতুন করে এখানে আনলো, এখানে মুক্তি হান্নানকে আবার নিয়ে আসলো আইনে, তার সঙ্গে তার বক্তব্য নিল, অমুক নিল, তমুক নিল, অনেক কিছু। মানে আনফর্চুনেটলি বলে ফর্চুনেটলি বলে, এগুলো 2টা মামলা কিন্তু, একটা হলো অস্ত্র মামলা আর একটা হলো আপনার হত্যা মামলা। আমি 2টা মামলার টোটাল রায়টা পড়েছি, 2টা আমি আমার নিজস্ব ব্যক্তিগত কৌতূহল থেকে পড়েছি। কিছু কিছু ক্ষেত্রে এটা আমাকে পলিটিক্যালি বায়াস মনে হয়েছে রায়টা। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান, তার ভূমিকাটা কি আমার কাছে ক্লিয়ার না, ওই রায় পূর্ণ আপনার কাছে ক্লিয়ার হবে না। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন ছিল শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি, ওনার কি ভূমিকা? পুরো রায়ের মধ্যে ওনার নাম মাত্র একবার আসছে, একবার। কি কারণে আসছে? যে উনি নাকি মুফতি হান্নানকে তার হাওয়া ভবনে নিয়ে গেছিলেন, এই হলো ওনার অপরাধ। পুরো আমাদের মুফতি হান্নানকে উনি হাওয়া ভবনে নিয়ে গিয়েছিলেন, ষড়যন্ত্রের মধ্যে ওনার নাম কোথাও নেই। আমি কিন্তু পুরোটা পড়ছি ভাই, আমি আবার দায়িত্ব দিয়ে বলতেছি। যেমন হানিফ পরিবহনের মালিক হানিফ সাহেব, ওনার অপরাধটা কি? পুরো রায়ের মধ্যে কোথাও পাবেন না, পুরো তদন্তের মধ্যে কোথাও পাবেন না আপনি। একটা বলে যে অপরাধী যারা হবে, যারা এগুলো অপরাধগুলো করবে, তাদেরকে হানি পরিবহনের মাধ্যমে উনি মানে পাঠাই দিবেন, এই ছিল তাদের আলোচনা। এখন এই কারণে ওনার যাবজ্জীবন হয়ে গেছে। কিন্তু আমি 3 জনের কথা বললাম, 3 জনের যাবজ্জীবন হয়ে গেছে। তো এটা আসলে মানে মনে হয়েছে আমার কাছে পলিটিক্যালি বায়াস, সবাই বিএনপি শুধু, এটা আমার মনে হয়েছে। কিন্তু সবাই যে নির্দোষ যদি হয়, তাহলে আমি তো এর আগেও তো প্রশ্ন করছিলাম যে তাহলে আইবুর রহমানের মৃত্যু কিভাবে হলো? তার কি ডায়রিয়াতে মৃত্যু হয়েছে? তো ডায়রিয়া হয় নাই ভাই, সেটা তো গ্রেনেডের আঘাতে মারা গেছেন। তো গ্রেনেডটা তো কেউ না কেউ ছুড়েছিল। হাইকোর্ট কিন্তু বলেছিল যে এই মামলা যেহেতু হত্যা মামলা বলে একদম একদম মানে সম্পূর্ণ তথ্য প্রমাণ না হলে, একদম নিশ্চিন্ত না হলে পরে তাকে রায় দেওয়া যায় না। হত্যা মামলা এটা অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করা যায় না, সামান্য একটু সন্দেহ হলেই তো সে একটা ছাড় পেয়ে যাবে। তো সেভাবে সবাইকে ছাড় দিলেন, আমার কোনো আপত্তি না, হতে পারে আপনাদের কাছে মনে হয়েছে এই তদন্ত ঠিক না। কিন্তু প্রশ্ন হলো, তদন্ত এটা হওয়া দরকার, জেনুইন তদন্ত। ঘটনা তো ঘটেছে, কেউ না কেউ তো গ্রেনেড মেরেছে। গ্রেনেড কোথেকে আসলো? গ্রেনেড কি মানুষের ঘরে ঘরে পাওয়া যায়, বানায় মানুষ? এটা কি কুটির শিল্প? তা তো না। মানুষকে গ্রেনেড পকেটে নিয়ে এনে ঘুরে, তাও তো ঘুরে না। তাহলে গ্রেনেডটা কোথেকে আসলো, কিভাবে আসলো, এগুলো তো জানা দরকার। তাহলে আপনাকে একটা যথাযথ তদন্ত করতে হবে। ঠিক আছে, ওই সময় অনেক লোক মারা গেছে, তারপরে তো তদন্ত করা যায়। হাইকোর্ট কিন্তু বলেছিল, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একটা যথাযথ তদন্ত করার জন্য। ইন্টারেস্টিং বিষয় হলো, সুপ্রিম কোর্ট মানে আপিল বিভাগ এই যে অবজারভেশনটুকু, যে যথাযথ তদন্ত করার যে আদেশ মানে নির্দেশনা, এইটুকে বাদ দিয়ে দিছে। এইটুকে বাদ দিয়ে বাকি সব রাখছে। তাহলে কি দাঁড়ালো? যে এই মামলার ফার্দার তদন্তের ব্যাপারেও আদালতের কোনো আগ্রহ নাই। কেন নাই আমি জানি না, আমি বুঝবো না, আমি তো বিচারক না, আমি আইনজীবীও না, আমি আইনজ্ঞও না, বুঝবো না। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমি যে প্রশ্নটা করবো, যে সর্বোচ্চ আদালত যে রায় দিল, সেই রায়ে এই যারা এখানে মারা গেল তাদের আত্মা কিভাবে শান্তি পাবে? তাদের শান্তি পাওয়ার ব্যাপার আছে। যে আমি যে হয়ে গেলাম, আমার এই মৃত্যুর জন্য কি আমি কি কোনো প্রতিকার পেলাম? এটা যদি তারা জিজ্ঞাসা করে, হয়তো এরকমই ঠিক হয়ে যাবে। আপনি যেটা একটু আগে বললেন যে হয়তো তারা ডায়রিয়ায় মারা গেছেন, এরকমই একটা কনক্লুশন হয়তো শেষ হবে, যেহেতু কেউ মারে নাই তাদেরকে, মানে কেউ দায়ী নাই এই ঘটনার জন্য। আপনি বলছিলেন যে সরকার পতনের সাথে সাথে সত্য মিথ্যার ডেফিনেশনও পাল্টে যায় এরকম, এবং পলিটিক্যালি বায়াসড বলছিলেন যে এই মানে মামলাটা পড়ে আপনার যা মনে হয়েছে। আমি সম্প্রতি দেখছিলাম যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি এই 24-এর মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে বলছেন, আমি কোট করি, নির্বাচিত সরকার আসলে প্রসিকিউশন টিম এই বিচার ব্যবস্থা নিয়ে অগ্রসর হবে না, তাই হ্রাস করতে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে কত দূর করতে পারবো, কিছু কাজ শেষ করতে হবে আর কি। মানে সেই জন্য তার ফলে যতটা নিখুঁত ভাবে কাজটা করা দরকার ছিল তা কিন্তু আমি করতে পারবো না, এই হচ্ছে তার বক্তব্য। মানে পরের সরকার আসলে আবার বদলে যাবে, ফলে হ্রাস করে এই জন্য কিছুটা কাজ করে যেতে হবে, সেটি নিখুঁত হোক খুদ বা খুঁতযুক্ত হোক। মানে নিখুঁত হচ্ছে না তিনি বলছেন, খুঁতযুক্ত বা ত্রুটিপূর্ণ হলেও শেষ করে যেতে হবে। 21শে আগস্টের মতো পরে এটাও হবে না যে এই প্রক্রিয়া, অধিকতর তদন্ত, এই বিষয়গুলো ত্রুটিপূর্ণ ছিল ফলে মামলা বাতিল হয়ে গেল, এগুলো এটারও কি সেই সম্ভাবনা থেকে যাচ্ছে না? অতীত যে অভিজ্ঞতার আলোকে যদি আমরা কথা বলি,
তাই হবে, তাই হবে। শুনেন, আপনি মানে নিশ্চয়ই জানবেন এটা। আপনি যদি আমাকে একটা চেক দেন, সেই চেকটা যদি ডিসঅনার আমি করতে পারি, যে চেকটা আমি টাকাটা পেলাম না, আপনি চেক জালিয়াতির মামলা, আপনার কিন্তু সাজা হবেই হবে। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, সাজা আপনার হবেই হবে। কারণ এটা যদি টুকটাক মানে প্রমাণ নাও হয়, মানে একটু যদি কম থাকে তথ্য প্রমাণ, তাও হবে, আপনার কম হলেও হবে, আমি সাজা পেতে বাধ্য। কিন্তু যদি হত্যা মামলা হয়, তাহলে কিন্তু আপনি বেকসুর খালাসও পাই যেতে পারেন, যদি এটা প্রমাণ করা না যায়। এটা কিন্তু ডিফারেন্সটা কিন্তু হত্যা মামলা কিন্তু হয় থাকতে হবে, বেকসুর খালাস পাই যাবেন। কাজেই হত্যা মামলার ব্যাপারে বিচারকরা সবসময় খুবই কেয়ারফুল থাকেন, যে ওনারা 100% যদি ওনারা কনফার্ম না হন যিনি অপরাধটা করেছেন, তাহলে তাকে ওনারা শাস্তিটা দেন না। এটা হত্যা মামলার নিয়ম। তাহলে এখানে যদি খুঁত থাকে, যদি প্রসিকিউটর নিজেই বলেন যে খুঁত থাকবে, খুঁত থাকলে পরে কিভাবে মানে সাজাটা হবে? নাকি সাজা পূর্ব নির্ধারিত? যদি সাজা পূর্ব নির্ধারিত হয়, তাহলে খুঁত থাকলে সমস্যা কি? যেমন আগে যে মামলাগুলি হয়েছিল, আমি আপনাকে উদাহরণের জন্য বলি, আওয়ামী লীগ আমলে যে আপনার ট্রাইব্যুনালে যে মামলাগুলি হয়েছিল, যে যুদ্ধ মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছিলেন। ডেভিড বার্গম্যান উনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই মামলাগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে না, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, উনি কিন্তু প্রশ্নগুলি করেছিলেন। এবং উনি কিন্তু এবারে মামলা নিয়েও একই কথা বলছেন, ওই একই কথা বলছেন। আবার তখন চিফ প্রসিকিউটরই বলছেন, জি। তখন তাজুল ইসলাম সাহেবের আগের মামলাগুলিতে সে কিন্তু আবার সরকার পক্ষে না, বিরোধী পক্ষে ছিল। এই সমস্ত যারা যারা মারা গেছে তাদের পক্ষে ছিল। তখন উনি যেভাবে কথা বলেছেন, এখন আবার উল্টা কথা বলছেন। মানে একটা এটা মানে খুব ফানি ব্যাপার যে এই ট্রাইব্যুনালের একসময় যিনি বিরোধী পক্ষের উকিল ছিলেন, উনি এখন সরকার পক্ষের উকিল হয়ে গেছেন। তার মানে ভাই সরকার চেঞ্জ হয়ে গেছে। আমাদের ট্র্যাজেডি হলো যে সরকার চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরেন আপনার ডক্টর ইউনূসের যে মামলাগুলি চলছিল, একদম শেষ মুহূর্তে এসে মানে 4 তারিখে সম্ভবত মানে ডক্টর ইউনূসের কিন্তু একটা মানে 666 কোটি টাকার মামলাতে কিন্তু ওনার সাজা হয়েছিল, ওনাকে 665 কোটি টাকা ট্যাক্স জমা দিতে হবে। মামলা রায় হয়ে গেছে, কিন্তু রায় হয়ে যাওয়ার পর যখন সেই রায়টা লিখতে হবে, সেই রায়টা লিখতে হবে, ততদিনে সরকার পরিবর্তন হয়ে গেছে। এখন সরকার পরিবর্তন, ডক্টর ইউনূস সরকার প্রধান, এখন ওই বিচারক ওই রায়টা লিখতে যাচ্ছে না। রায়টা সে মানে লিখতে সে মানে এই করছে, বিব্রত বোধ করছে, এবং সে রায়টা লিখলো না, এবং ওই মামলা পরে প্রত্যাহার হয়ে গেল। ওই মামলা কিন্তু প্রত্যাহার হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? যদি সরকার প্রথমটা 2 সপ্তাহ দেরি হতো, তাহলে ডক্টর ইউনূসকে কিন্তু 665 কোটি টাকা দিতে হতে পারে। হিসাব কিন্তু সিম্পল। তো এখন একই বিচারক, কিন্তু একই হাইকোর্ট, একই বিচারক। এখন আমি হয়তো বলতে পারবো না যে এটা বলা আমার জন্য হয়তো মানে আপনার আদালত অবমাননার মধ্যে পড়বে, কিন্তু আমার মনে তো একটু প্রশ্ন জাগবে। এই প্রশ্নের জবাব কিন্তু আমাকে কেউ দিচ্ছে না। এই জায়গাটাতে কিন্তু সমস্যা হচ্ছে। মানে সবচেয়ে বড় কথা হলো জানেন, মানুষের একসময় একটা আস্থা ছিল আদালতের উপর, যে আমি তোমার সঙ্গে আর কোথাও না পারি, যদি আমার সঙ্গে বেশি কিছু করো, এলিভেটি করো, তোমার কিন্তু আমি আদালতে দেখে নিব। আদালতে দেখে নেওয়া যায়, আদালতে একজন ন্যায় বিচারক থাকে যার কাছে যাওয়া যায়, বিচার পাওয়া যায়। এখন সেই যে ধারণাটা, সেই যে প্রচলিত বাক্যটা, সেটা সম্ভবত আর কার্যকর হচ্ছে না। তাহলে আদালতের লতিফ সিদ্দিকী যা বলছেন, এই যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তিনিও বলেছেন আদালতের প্রতি তার আস্থা নেই। তাহলে তিনি কি আসলে সঠিকভাবে তার এই বক্তব্যটা, মানে তার যে অনাস্থার জায়গাটা, আপনার মনে হচ্ছে যে সঠিকভাবে তিনি এই কথাটা বলছেন? আমি একটু এই প্রসঙ্গেও আসবো, তাদের মামলা সম্পর্কে একটু কথা বলবো আপনার সাথে, এই মন্তব্যটা নিয়ে শুনি আপনার। উনি যেটা বলছেন ওটা ওনার বিশ্বাস। আমি গেলে হয়তো আমি একই কথা বলতাম হয়তো। আমারও মনে হয় কি লাভ হলো, উকিল তো রাখছে তারা, আজকে তো উকিল রাখছিল, কই কোন কাজ হয়েছে? হয় নাই তো, কাউকে তো জামিন দেওয়া হয় নাই। যেহেতু এই মামলায় আপনি পরে প্রশ্ন করবেন, কাজে ওটা উত্তর তখন দেবো। জি জি, আমি আসলে এটি একটু প্রশ্ন করতেই চাই যে আপনি কি এই বিষয়ে খোঁজ বা জানেন? আমি আসলে চেষ্টা করছিলাম, গণমাধ্যমের খবরগুলো পড়ার চেষ্টা করছিলাম যে মানে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে, সুনির্দিষ্টভাবে তাদের অপরাধটা কি, এটি আসলে আমি জানতে পারছি না, বুঝতে পারছি না। আপনি একটু জানাতে পারেন? ওই এফআইআর কপিটা পড়েছিলাম। আচ্ছা, এফআইআর কপিতে যতটুকু মনে আছে এখন, মোট কথা হলো তারা সরকারকে ফেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র তারা এখানে করছিল, এবং ওখানে এফআইআর কপিতে স্পষ্ট লেখা আছে যে লতিফ সিদ্দিকী সাহেব সরকারের বিরুদ্ধে কি কি বলেছেন। খুব মজার বিষয় হলো, ওখানে যারা উপস্থিত ছিলেন এরকম একাধিক লোকের সঙ্গে আমার কথা হয়েছে, বিভিন্ন মিডিয়াতে আমি পড়েছিও, সেটা হলো লতিফ সিদ্দিকী সাহেব ওখানে কোনো কথা বলার সুযোগই পান নাই।
কার্জন সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, উনি বক্তৃতা দেওয়ার পরেই মব ওখানে ঢুকে গেছে। লতিফ সিদ্দিকী হাতে মাইক্রোফোন নেনই নাই, কিন্তু এফআইআর জনৈক পুলিশ কর্মকর্তা যিনি মামলাটা করেছেন, যিনি মানে এফআইআর অভিযোগ করেছেন, তিনি কিন্তু লিখেছেন যে লতিফুর রহমান সাহেব কি কি বলেছেন ডিটেল উনি লিখেছেন। কোথায় শুনলেন? উনি কি লতিফুর রহমান সাহেবের অন্তরে প্রবিষ্ট হয়েছিলেন, এখান থেকে শুনে এসেছেন যে উনি কি বলতে চাচ্ছেন? তো এগুলি ভাই আরেক কথা আপনাকে বলেন, জীবনে কখনো শুনেছেন, পৃথিবীর কেউ কখনো শুনেছে যে একটা ওপেন স্পেসে একটা রাউন্ড টেবিল বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়? ভাই ষড়যন্ত্র তো গোপনে, ষড়যন্ত্র কি প্রকাশ্যে হয়? শুনেছেন আপনারা একটা ওপেন প্লেস যেখানে সবাই যায়। যে ষড়যন্ত্র যদি হয়, এখানে তো ডিএমপির একটা অনুমতি নিয়ে আদালতের এই মানে কথা আমি দেখছিলাম যে ডিএমপির অনুমতি নিয়ে এই আয়োজনটা হচ্ছে। তাহলে ষড়যন্ত্র যদি হয়ে থাকে বা এই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তারা অনুমতি বা কেন দিল? শুনেন ঘটনাটা কি হয়েছে আমি বলি। আমরা বলি না মব ভায়োলেন্স, মব কালচার, এটা তো খুব প্রচলিত এখন এই সময়। আমার মাঝে মাঝে মনে হয় এই সরকার সম্ভবত তাদের প্রধান অস্ত্র হচ্ছে মব। কোনো কিছু হলেই তারা মবকে সামনে এনে হাজির করে, বলে যে একটা চাপ ছিল, যেটা নাকি সরকারের যিনি প্রেস সেক্রেটারি উনি বলেছেন কিন্তু স্পষ্ট, এটা কিন্তু মব বলতে রাজি না, এটা হলো প্রেসার গ্রুপ। তো ওনাদের সেই প্রেসার গ্রুপ ওখানে গিয়েছিল যে তারা এটার বিরুদ্ধে তারা হইচই করেছে, কথা বলেছে এবং তারা পুলিশ ডেকে এনেছে। এবং পুলিশ যেহেতু সরকারের প্রেসার গ্রুপ, এরা ওদের পুলিশ সরকারি পুলিশ, তারা প্রেসার গ্রুপের কাজটা যা চেয়েছে তাই করেছে। উচিত ছিল কি, আপনার কমন সেন্স কি বলে, আপনি ভিডিওগুলো দেখেন তারা কি ভঙ্গিতে মানুষকে গালাগালি করছে। তো তারা তো অনুপ্রবেশকারী, ধরা উচিত ছিল তাদেরকে। কিন্তু যারা নাকি তাদের অনুপ্রবেশের মাধ্যমে যারা নাকি মবের শিকার হলো, আপনি তাদেরকে ধরে নিয়ে গেলেন। তারা যদি ষড়যন্ত্রকারী হয়, তারা যদি আসলে যদি সন্ত্রাস বিরোধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে থাকতো, তাহলে আপনি তখনই মামলা করতেন। 12 ঘন্টায় থানায় বসে রাখছেন, আর আপনি নেওয়ার সময় বলে দিচ্ছেন আপনাদের নিরাপত্তার জন্য নিয়ে যাচ্ছি আমরা, এবং 12 ঘন্টা বসায় রেখে তারপরে মামলা করছে। তার মানে কি, মামলাটা কিন্তু উপর থেকে বলা হয়েছে এই মামলাটা করা হোক। তার মানে এই মামলার সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সরাসরি ভূমিকা আছে। ডক্টর ইউনূস সরকার চেয়েছেন বলেই এই মামলাটা হয়েছে। এখন সরকারের কে চেয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু যেই চান দায় দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের উপর পড়বে। এবং আরো ছোট করে দেখলে এই দায় দায়িত্ব পুরোটাই ডক্টর ইউনূসকে বহন করতে হবে। উনি শান্তিতে নোবেল পেয়েছেন না, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। ওনার এই শান্তির যে সফেদ পাঞ্জাবি, সফেদ জামা, এখানে এই দাগটা পরবর্তী সময় জল করবে, ওনার মৃত্যুর পরেও জল করবে। জল করে লাভটা কি হবে, আমি এটাও একটু জিজ্ঞাসা করি। জল না হয় সবারটাই জল করছে, কিন্তু এই যারা গ্রেপ্তার হয়ে আদালতে আছেন, জামিন তো পাচ্ছেন না, রিমান্ডেও নাকি নেওয়া হবে তাদেরকে। তাদের দেখলাম আমি মঞ্জুর আলম পান্না সাংবাদিক, তার হাতে হাত করা কার্জন, হাফিজুর রহমান কার্জন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তিনি বলছেন যে আমাদেরকে মেরে ফেলবে, সংবিধান হাতে নিয়ে বলছেন তিনি যে আমাদেরকে মানে মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করবো, এরকম কথা তারা বলছেন। আর যাচ্ছেন না, লতিফ সিদ্দিকী তো বলছেন আস্থা নাই, তিনি খুব একটা কথাও বলেন না। মানে জল করছে, তার দায়, ডক্টর ইউনূসের দায় তার উপর গিয়ে পড়বে। কিন্তু এনাদের ভবিষ্যৎ কি হবে? আগে যেসব সাংবাদিকটা গেছেন, অনেকেই আছেন আসলে মিথ্যা মামলায়, কিন্তু বিশেষ করে সাংবাদিকদের কথা বলবো, অনেক তারা নিরপরাধ না, কিন্তু তাদেরকে হত্যা মামলায় তারা এখন জেলখানায় আছেন। তাদের মতো ইনাদের নিয়তিও কি নতুন করে, মানে তারাও এখন জেলখানায় পৌঁছবেন, এটি নিয়তি তাদের? এখন তো আজকে তো জামিন হয়নি, আজকে জামিন হয়নি। কেন জামিন হয়নি এটা বিচারক ভালো বলতে পারবেন, সরকার ভালো বলতে পারবেন। নিম্ন আদালতে সরকারের প্রভাব থাকে বলে আমরা সবসময় শুনি। আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবেন কেন কি হয়েছে, আমি জানি না, বলতে পারবো না। আর কি বলতে যাই কোন বিপদে পড়ি বলা যায় না কিছু। কিন্তু একটা জিনিস হলো কি, তাদের জন্য দুর্ভোগ, তাদের তো এখনই দুর্ভোগ, আগামী তার কি দুর্ভোগ করবে? এখনই তো তারা দুর্ভোগে আছেন। এই যে দুর্ভোগটা তারা পোহাচ্ছেন, কেন পোহাচ্ছেন? আমি কিন্তু আমার কাছে কিন্তু কোনো দৃশ্যমান কোনো কিছু নাই, কিন্তু আমি বলতে পারবো না কেন। মঞ্জুর আলম পান্নাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি বললাম তো মঞ্জুর আলম পান্নার আমি পরশু দিন আমি ঘেটে দেখছিলাম যে জুলাইয়ে সে কি বলেছে, গত বছর জুলাইয়ে সে কি বলেছে। আপনি মানে আমি বললাম ওর, আমি 4টা না 5টা স্ট্যাটাস আমি মানে আপনার মানে পোস্ট আমি দেখেছি। এই স্ট্যাটাস গুলো উনি যা লিখেছে, একমাত্র আসিফ নজরুল ছাড়া এই পুরো সরকারের অন্য কোন ব্যক্তি এই ধরনের পোস্ট দিতে পারতো না। সরাসরি হাসিনা সরকারের বিরোধিতা করে, সরাসরি আন্দোলনের পক্ষে থেকে পান্না যে সমস্ত পোস্ট দিয়েছে, আপনি যদি খুঁজে পান করে দেখেন কি লিখছে সে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই সরকারের কারোই এই ধরনের কোনো পোস্ট নাই, একটাও নাই। এখন এরা হয়েছে বিপ্লবের ধারক বাহক, বিপ্লবের পতাকা নাকি এদের হাতে।
এরাই বিপ্লবের ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। আর যারা এখানে জীবনের রিস্ক নিয়ে তখন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা এখন জেলে পড়তেছে। এই হলো বাংলাদেশের উন্নতি। এটা হয়েছে, আগেও হয়েছে, 71-এ কিন্তু হয়েছে। 71-এ যখন বঙ্গবন্ধু যখন রেস কোর্সে ভাষণ দেন বিদেশ থেকে 10 জানুয়ারিতে, যখন ফিরে এসে উনি যখন ভাষণ দেন তখন কোথায়, তখন একজন সেক্টর